নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। চন্দ্রযান ৩-এর সাফল্য এখন অতীত। এবার ভারতের লক্ষ্য গগনযান। প্রথমবার ভারত মহাকাশযান গগনযান চড়ে মহাকাশে যাবেন মহাকাশচারীরা। কয়েকদিন আগেই পরীক্ষায় সফল হয়েছে সেই বাহনের ক্রায়োজেনিক ইঞ্জিন। কিন্তু কারা যাবেন মহাকাশে, এবার সেই নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গগনযানে সওয়ার হয়ে মহাকাশে পাড়ি দেবেন 4 ভারতীয় নভোশ্চর। প্রথমবার দেশের প্রতিনিধি হিসেবে যারা মহাকাশে যাবেন, মঙ্গলবার তাঁদের নাম ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই 4 জনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 4 জনই ভারতীয় বায়ুসেনার আধিকারিক। তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। ग्रुप कैप्टन प्रशांत बालकृष्णन नायर, ग्रुप कैप्टन अजित कृष्णन, ग्रुप कैप्टन अंगद प्रताप, विंग कमांडर शुभांशु शुक्ला। ভারতীয় বায়ুসেনার অফিসার হিসেবে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় দক্ষ এই 4 জন। বেঙ্গালুরুতে বায়ুসেনার নভোশ্চর কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের। বায়ুসেনারই ইনস্টিটিউট অব এয়ারোস্পেস মেডিসিনে এই 4 জনকে বেছে নেওয়া হয়েছে। বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার তাঁদের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে এবারের টিমে নেই কোনো মহিলা নভোশ্চর। अब से कुछ देर पहले देश पहली बार अपने 4 गगनयान यात्रियों से परिचित हुआ। ये सिर्फ 4 नाम और 4 इंसान नहीं है, ये 140 करोड़ एस्पिरेशंस को स्पेस में ले जाने वाली 4 शक्तियां हैं। चालीस वर्ष के बाद कोई भारतीय अंतरिक्ष में जाने वाला है, लेकिन इस बार टाइम भी हमारा है, काउंट डाउन भी हमारा है और रॉकेट भी हमारा है। मुझे खुशी है कि आज इन एस्ट्रोनॉट से मिलने, उनसे बातचीत करने और उन्हें देश के सामने प्रस्तुत करने का सौभाग्य मुझे मिला। मैं इन साथियों को पूरे देश की तरफ से बहुत बहुत बधाई देता हूं, बहुत बहुत शुभकामनाएं देता हूं। साहसिक साथियों के सम्मान में हम सब स्टैंडिंग ओवेशन दे करके तालियों से उनको सम्मानित करें। भारत माता की, भारत माता की, भारत माता की। 2019 সালে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার বা ইসরো এবং রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের নিয়ন্ত্রণাধীন সংস্থা গ্লাভকসমসের মধ্যে একটি এমওইউ বা সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। তারপর সম্ভাব্য অন্য নভোশ্চরদের সঙ্গে রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় এই 4 জনকেও। 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত এই প্রশিক্ষণ চলে। মহাকাশের 400 কিলোমিটার কক্ষপথে মানুষকে পাঠানোর যে পরিকল্পনা, তার অঙ্গ হিসেবে গত অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে মহাকাশে মানববিহীন গগনযান পাঠায় ইসরো। মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর পর কিভাবে তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা যায় তা খুঁটিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফে। গগনযানের উৎক্ষেপণ সফল হলে দ্বিতীয় ধাপে বোম মিত্রা নামে একটি রোবটকে মহাকাশে পাঠাবে ইসরো। সেই অভিযান সফল হলে 2024-25 সালে মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু হবে। 3 দিন মহাকাশে থাকার পর 4 মহাকাশচারীকে নিয়ে ফিরে আসবে গগনযান। ইসরোর মহাকাশচারীদের যে যানে করে গগনযান অভিযানে পাঠানো হবে তার নাম লঞ্চ ভেহিকল মার্ক 3 বা LVM-3। গত বছর থেকেই গগনযানের একাধিক যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা করে চলেছে ইসরো। সম্প্রতি গগনযানের CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনটি সফলভাবে পরীক্ষা করে দেখেছে ইসরো। ওই ইঞ্জিন গগনযানের একটি বিশেষ পর্যায়ে মহাকাশচারীদের শক্তি যোগাবে বলে জানা গিয়েছে। ক্রায়োজেনিক পর্যায়ে যখন আশপাশের তাপমাত্রা অত্যন্ত কম থাকে সেই সময় ইঞ্জিনটি কাজে লাগবে বলে জানিয়েছে ইসরো। এখন অপেক্ষা আরও এক সাফল্যের। হাই নিউজ নেটওয়ার্ক। দল ছাড়লেন কৌস্তব বাগচি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে এবং রাজ্য প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে মেল করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। লোকসভা ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাজ্য প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ইমেল করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। আর সেই সঙ্গে লোকসভা নির্বাচনের আগেই বিজেপি যোগের ইঙ্গিত দিয়েছেন কৌস্তব। ইমেল মারফত তিনি 3 পাতার একটি চিঠি কংগ্রেস সভাপতির কাছে পৌঁছে দিয়েছেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন কংগ্রেস ছাড়ার কারণও। চিঠিতে তিনি উল্লেখ করেছেন আত্মসম্মান খুইয়ে তিনি কংগ্রেসে থাকতে চান না, তবে তিনি মাথা মুন্ডন করে যে তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎখাত করার প্রতিজ্ঞা করেছিলেন সেই অবস্থান থেকে সরছেন না। রাজনীতিতেই যে থাকবেন সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন তিনি। কৌস্তবের কথায় আমাকে হয়তো এখন অনেকেই দলবিরোধী তকমা দেবেন, কিন্তু আমি বারবার একটা কথাই বলে এসেছি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে কংগ্রেসের হাত মিলিয়ে লড়াইয়ের বিষয়টির আমি বিপক্ষে। কংগ্রেসই এখানে নিজেকে তৃণমূলের আউটফিট বলে মনে করছে। শীর্ষ নেতৃত্ব প্রদেশ কংগ্রেসকে কোনো গুরুত্বই দেয় না, তাই আত্মসম্মানের সঙ্গে সমঝোতা করে দলে থাকতে চায় না। এরপরই উস্কে দেন বিজেপি যোগের জল্পনা, বলে দেন 2-1 দিন অপেক্ষা করুন, পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। আর তাছাড়া এখন একমাত্র শুভেন্দু অধিকারী পারেন বাংলা থেকে তৃণমূল সরকারকে হটাতে। অর্থাৎ কৌস্তবের গেরুয়া শিবিরে যোগ যে শুধুমাত্র সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য। উল্লেখ্য, গত বছর গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। পরে যদিও জামিন পেয়ে যান তিনি, তবে আদালত থেকে বেরিয়েই সেই সময় কৌস্তব হুঙ্কার করেছিলেন যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করবেন ততদিন পর্যন্ত মাথায় চুল রাখবেন না তিনি। এরপরই মাথা মুন্ডন করেছিলেন তিনি, কিন্তু পরবর্তীতে দেখা যায় লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেস তৃণমূল ইন্ডিয়া জোটে সহাবস্থান করছে, যা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। প্রকাশ্যেই একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপরই দেখা যায় কংগ্রেসের মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়েছে কৌস্তবের নাম। তাহলে কি দল বিরোধী কাজের জন্যই তাকে সরিয়ে ফেলল কংগ্রেস? প্রশ্ন উঠেছিল। নাম না করেই 20 আগস্ট তোপ দেখেছিলেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বলেছিলেন, আমাদের দলে অনেক বিপ্লবী আছে, তারা কে কোথায় কি পোস্ট করছে তা আমাদের পক্ষে সব সময় জানা সম্ভব নয়, প্রয়োজনে ব্যবস্থা নেব। 2004 সাল থেকে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রয়েছে কৌস্তব বাগচির। সেই তিনি লোকসভা ভোটের আগে দল ত্যাগ করায় কংগ্রেসকে অস্বস্তিতে পড়তে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ। মুলায়মের সঙ্গে শুরু প্রশংসা করেছিলেন মোদি। প্রয়াত দেশের প্রবীণতম সাংসদ, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছেন শরীফুর রহমান বর্ক। মৃত্যুর সময় মুদ্রাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সমাজবাদী পার্টির শুরুর দিন থেকেই পথ চলা শুরু। দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তাঁর, পেয়েছেন বহু সম্মান। সেই এসপি পার্টির সাংসদ শফিকুর রহমান বর্ক প্রয়াত হলেন। তিনি ছিলেন দেশের প্রবীণতম সাংসদ। প্রবীণতম সাংসদের এই বয়স হয়েছিল 94 বছর। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর জানা যায় এসপি সূত্রে। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছেন। মৃত্যুর সময় মোরাদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়, একাধিকবারের সাংসদ শফিকুর রহমান বর্কের মৃত্যুতে আমরা দুঃখিত, তার আত্মার শান্তি কামনা করি। শফিকুরের পরিবারকে সমবেদনা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এসপি প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
উত্তরপ্রদেশের সম্ভল কেন্দ্রের সাংসদ ছিলেন সাফিকুর। 2009 এবং 2019 সালে সম্ভল থেকে জিতে লোকসভায় যান। তার আগে 1996, 1998 এবং 2004 সালে মোরাদাবাদ লোকসভা আসন থেকে জয়ী হন তিনি। সম্ভল থেকে 4 বার বিধায়ক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন সাফিকুর। হয়েছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রীও। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর হাত ধরেই রাজনীতিতে আসেন সাফিকুর। যেসব নেতা মুলায়ম সিং যাদবের সঙ্গে এসপি গঠন করেছিলেন তাদের মধ্যে শফিকুর ছিলেন অন্যতম। দেশের বিবিধ বিষয়ে মুসলমান সম্প্রদায়ের হয়ে শক্তিশালী স্বর হিসেবে তাকে শ্রদ্ধা করতেন সব রাজনৈতিক দলের নেতারাই। গত বছর সংসদের বিশেষ অধিবেশনে শফিকুরকে বসে থাকতে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 93 বছর বয়সেও সম্ভলের সাংসদ শফিকুর রহমান বর্ক এখানে এসে বসে রয়েছেন। সংসদের প্রতি এমনই আনুগত্য থাকা উচিত। হাই নিউজ নেটওয়ার্ক। কমবে খরচ, পার্শ্ব প্রতিক্রিয়াও। 100 টাকা ট্যাবলেটে চিকিৎসা হবে ক্যান্সারের। একবার সুস্থ হয়ে আবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা নেহাত কম নয়। পরিসংখ্যান বলছে ভারতে এই রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর 9 লক্ষের বেশি মানুষ মারা যান, আর প্রতি বছর 14 লাখেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়। তবে এবার সেই মারণ রোগের গবেষণায় নতুন দিশা দেখালো মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার। এক ট্যাবলেটেই নাকি মিলবে সমাধান, এমনটাই দাবি চিকিৎসকদের। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয়বার ক্যান্সারের আক্রমণ প্রতিরোধ করতে একটি ওষুধ আবিষ্কার করেছেন তারা। দাবি করা হয়েছে রেডিয়েশন এবং কেমোথেরাপির মতন চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াও 50% কমিয়ে দেবে ওই ওষুধ। সংস্থার গবেষক এবং চিকিৎসকেরা 10 বছর ধরে এই ওষুধ আবিষ্কারের কাজ করছেন বলে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান এক গবেষক দলের সদস্য, টাটা মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র ক্যান্সার সার্জন রাজেন্দ্র বর্বে। এই গবেষকের কথায় গবেষণার জন্য ইঁদুরের মধ্যে মানুষের ক্যান্সার কোষ ঢোকানো হয়েছিল। এই কোষ তাদের মধ্যে একটি টিউমার তৈরি করে। তখন ইঁদুরগুলিকে রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তার সংযোজন দেখা গিয়েছে এই ক্যান্সার কোষগুলি মারা গেলে সেগুলি ক্রোমাটিন নামক ক্ষুদ্র কণায় টুকরো হয়। এই কণাগুলি রক্তের মাধ্যমে শরীরের অন্য অংশেও যেতে পারে এবং সুস্থ কোষকে ক্যান্সারে পরিণত করতে পারে। চিকিৎসক বরফে এই গবেষণার প্রসঙ্গে আরো বলেন, এইভাবে দ্বিতীয়বার ক্যান্সার হওয়ার পথ কিভাবে রোখা যায় তার সমাধান খুঁজতে শুরু করেন চিকিৎসকেরা। বরফে আরো বলেন, চিকিৎসকেরা ইঁদুরকে রেসভিট্রল এবং কপার সহ প্রো অক্সিডেন্ট ট্যাবলেট দেন। দেখা যায় এই ট্যাবলেট ক্রোমাটিন কণাকে ধ্বংস করতে সক্ষম হচ্ছে। বরফে জানান, ক্যান্সার চিকিৎসার খরচ লক্ষ টাকা থেকে শুরু করে কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে, কিন্তু এই ট্যাবলেটটি সর্বোচ্চ 100 টাকায় পাওয়া যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। সম্পর্কের গুঞ্জনের পর এবার বাগদান। চক্ষু আড়ালে কি অভিনেত্রী সোহিনী সরকার এবং সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় বাগদান সেরে নিলেন জল্পনা ঘনিষ্ঠ মহলে। অভিনেত্রী সোহিনী সরকার এবং সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই। তবে শুধু গুঞ্জন তা নয়, তারা যে সত্যি সম্পর্কে রয়েছেন এমনটা মনে করেন তাদের ঘনিষ্ঠরাও। এবার জল্পনা বাগদানকে কেন্দ্র করে। সোহিনী শোভন নিজেরা আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি ঠিকই, আড়ালে রাখলেও সম্পর্ক যে রয়েছে তা বেশ বোঝা গিয়েছে এতদিনে। কিছুদিন আগে দুজনে মিলে ঘুরে এসেছেন বরফের দেশ সুইডেন থেকে। একসঙ্গে ছবি পোস্ট না করলেও যে জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা বন্দী হয়েছেন দুজনে সেটা একই, ফলে দুয়ে দুয়ে 4 করতে খুব বেশি অসুবিধা হয়নি কারোরই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শোভন। ভিডিওটিতে শিল্পীর বাম হাতের অনামিকায় একটি আংটি দেখা যাচ্ছে। এতেই প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে কি সোহিনীর সঙ্গে বাগদান সেরে ফেললেন শোভন? বরফে ঢাকা পাহাড়ে শোভন গলা ছেড়ে গাইছেন শোর সিনেমার সেই বিখ্যাত গান এক প্যার কা নগমা হে। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। আর এই ভিডিওর প্রকাশ্যে আসার পর অনেকের মনে একটি প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে, ক্যামেরার পিছনে কে? শোভনের আঙুলে আংটি দেখে অনেকেরই জল্পনা দুজনে বোধহয় সম্পর্কের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। সেটা আদৌ কতটা সত্যি সেটা অবশ্য জানা যায়নি। তবে এবার কিন্তু ভিডিওটি শোভন গঙ্গোপাধ্যায় সমাজ মাধ্যম থেকে মুছে ফেলেননি। উল্লেখ্য, গত বছর থেকেই সোহিনী শোভনের প্রেম নিয়ে নানা খবর শোনা যাচ্ছে। শোভন মাঝে মধ্যেই সোহিনীর সঙ্গে তার ছবি পোস্টও করেন, কিছুক্ষণ পর আবার সেটা সমাজ মাধ্যম থেকে ডিলিটও করে দেন। বেশ কয়েকবার এমন হয়েছে। তবে সোহিনী তার ইনস্টাগ্রাম স্টোরিতে শোভন এবং তার ছবি দিয়েছিলেন। সমাজ মাধ্যমে দুজনের ছবি থাক আর না থাক, তাদের প্রেম যে বেশ গাঢ় হচ্ছে তা কিন্তু স্পষ্ট। এবার কি রূপলী পর্দাকে চিরবিদায় জানাতে চাইছেন অনুষ্কা শর্মা? কি জানালেন সাক্ষাৎকারে আমরা দেখব।
গত 20 ফেব্রুয়ারি আচমকাই দ্বিতীয় সন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট কোহলি। পাশাপাশি পুত্রের নামও প্রকাশ্যে আনেন, জানান ছেলের নাম রাখা হয়েছে অকায়। তবে খুশির খবরের মাঝেই আর এক জল্পনা দানা বেঁধেছে। বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে এবার নাকি রূপলী পর্দাকে চিরবিদায় জানাতে চাইছেন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা। 2017 সালে ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন বিরাট ও অনুষ্কা। তারপর 2021 সালে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। সেবার অবশ্য প্রেগন্যান্সির খবর অনুগামীদের জানিয়েছিলেন। সে সময় দম্পতি একাধিক ছবিও পোস্ট করেছিলেন। তবে এবার আগে থেকে কোনো কিছুই প্রকাশ্যে না আনলেও অনেকেই আন্দাজ করেছিলেন যে ফের মা হতে চলেছেন অভিনেত্রী। সেই সময় হবু বাবার ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে না খেলার ঘোষণায় জল্পনা জোরালো হয়। অবশেষে গত সপ্তাহে তার সত্যিও হলো। এবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী, কিন্তু তার সাথে অভিনয় ছাড়ার কি সম্পর্ক? জানা যাচ্ছে গত বছর একটি সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন তিনি আর আগের মতো কাজ করবেন না, হাতে গোনা কয়েকটাতেই করবেন, কারণ তিনি ভামিকাকে সময় দিতে চান। আর এখন ভামিকার সঙ্গে ছেলে অকায়ও আছে, তাই নেটিজেনদের ধারণা এখন কি তাহলে পুরোপুরি অভিনয় ছেড়ে দেবেন অনুষ্কা শর্মা? যদিও ভবিষ্যৎ সময়ই সেই প্রশ্নের উত্তর দেবে। জিঙ্ক ছাড়া কি শরীর টেকে? সুঠাম দেহ পেতে তাই চুম্বক কয়েন খেলেন যুবক। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা যখন তাকে জিজ্ঞাসা করে যে এই সব তিনি কেন খেয়েছেন, তার উত্তরে যুবক যা বলেছেন তা শুনে চক্ষু চড়ক গাছ চিকিৎসকদের। আমরা দেখি। জিঙ্ক ছাড়া কি শরীর টেকে? সুঠাম দেহ পেতে তাই চুম্বক কয়েন খেলেন যুবক। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা ওই যুবককে জিজ্ঞাসা করেন কেন তিনি এই কয়েন এবং চুম্বক খেয়েছিলেন। উত্তরে চমকে যান চিকিৎসকরা। অস্ত্রোপচার করতেই এক এক করে 1, 2 এবং 5 টাকার 39টি কয়েন বেরিয়ে এলো যুবকের পেট থেকে। শুধু তাই নয়, গোল, চ্যাপ্টা, ত্রিকোণ এরকম নানা আকৃতির প্রায় 37টি চুম্বক উদ্ধার হয়েছে যুবকের শরীর থেকে, যা দেখে চিকিৎসকেরাও স্তম্ভিত হয়ে যান। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা ওই যুবককে জিজ্ঞাসা করেন কেন তিনি কয়েন এবং চুম্বক খেয়েছিলেন। ওই যুবক প্রশ্নের যা উত্তর দিয়েছেন তা শুনে থ হয়ে গিয়েছিলেন চিকিৎসকরা। ওই যুবক দাবি করেন তিনি শুনেছেন সুঠাম দেহের গঠনে জিঙ্কের একটা বড় ভূমিকা রয়েছে। কয়েন এবং চুম্বকে যেহেতু বেশি পরিমাণে জিঙ্ক থাকে, তাই চটজলদি সুঠাম দেহ তৈরি করতেই তিনি সেগুলো খেয়েছেন। কিন্তু তার এই আজব পরিকল্পনা যে প্রাণঘাতী হতে পারে সে কথা তিনি একবারের জন্য ভাবেননি। ঘটনাটি দিল্লির। পেটে অসহ্য ব্যথা নিয়ে এবং বমির উপসর্গ থাকায় শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এক যুবককে। তার পরিবার জানায় গত 20 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল যুবকের, সঙ্গে বমিও হচ্ছিল। হাসপাতালের আউটডোরে চিকিৎসক প্রথমে পরীক্ষা করেন। তার পরিবারের সদস্যরা চিকিৎসককে জানান গত কয়েক সপ্তাহ ধরে কয়েন এবং চুম্বক খাচ্ছিলেন যুবক, আর তাতেই সন্দেহ হয় চিকিৎসকের। সঙ্গে সঙ্গে 3টি সিটি স্ক্যান করেন, তাতে দেখা যায় যুবকের অন্ত্রে গিয়ে আটকে রয়েছে বেশ কিছু কয়েন এবং চুম্বক। সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রোপচার করে 1, 2 এবং 5 টাকার কয়েন উদ্ধার হয়েছে। নানা আকৃতির চুম্বকও পাওয়া গিয়েছে যুবকের পেট থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। 40 শিশুকে অনাথ করে নিরুদ্দেশ হয়ে যায় জাহাজ। নিউ সাউথ ওয়েলসের কাছে সেটি শক্তিশালী ঝড়ের কবলে পড়ে। সেই ঘটনার পর কর্মীদের দেহ উদ্ধার হলেও জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। 120 বছর পর খোঁজ মিলল সেই নেমেসিসের। 100 বর্ষ আগে হঠাৎ ঝড়ে হারিয়ে গিয়েছিল জাহাজ, পাওয়া যায়নি ধ্বংসাবশেষ। 120 বছর পর খোঁজ মিলল সেই এসএস নেমেসিসের। 120 বছর আগে রহস্যময়ভাবে সমুদ্রের বুকে নিখোঁজ হয়ে গিয়েছিল এসএস নেমেসিস নামে ওই জাহাজ। সেই জাহাজে 32 জন কর্মী ছিলেন। এবার সেই জাহাজেরই খোঁজ মিলল অস্ট্রেলিয়ায়। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী বাষ্পচালিত ওই জাহাজটি 1904 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে কয়লা নিয়ে পাড়ি দিয়েছিল, কিন্তু সাউথ ওয়েলসের কাছে এসে সেটি শক্তিশালী ঝড়ের কবলে পড়ে। সেই ঘটনার পর কর্মীদের দেহ উদ্ধার হলেও জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। ফলে সেটি কোথায় নিখোঁজ হয়ে যায় তা রহস্যই থেকে গিয়েছিল। ওই প্রতিবেদন অনুযায়ী বেশ কিছুদিন ধরে সমুদ্র গর্ভে পণ্যবাহী ওই জাহাজের জন্য তল্লাশি চালাচ্ছিল একটা সংস্থা। তখনই সিডনির কাছে সমুদ্র গর্ভে একটি জাহাজের ধ্বংসাবশেষের খোঁজ মেলে। সমুদ্রের 525 ফিট গভীরে সেই ধ্বংসাবশেষের হদিশ পায় সংস্থাটি, কিন্তু সেই ধ্বংসাবশেষ যে এসএস নেমেসিসের তা নিশ্চিত হতে পারছিল না সংস্থাটি। এরপরই অনুসন্ধানে যোগ দেয় অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি। সমুদ্রের নিচে গিয়ে ওই ধ্বংসাবশেষের ছবি তুলে এনে জাহাজের বৈশিষ্ট্যগুলি মিলিয়ে রাখা হয়। ছবি পরীক্ষার পর তারা নিশ্চিত করে ধ্বংসাবশেষটি এসএস নেমেসিসের। জাহাজের বেশ কিছু অংশ অক্ষত রয়েছে বলে জানিয়েছে সায়েন্স এজেন্সি। তাদের দাবি ঝড়ের কারণে জাহাজের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। তাছাড়া বিশাল ঢেউ আছড়ে পড়েছিল ওই জাহাজের ওপর, ফলে কর্মীরা লাইফবোট নিয়ে পালানোর সুযোগ পাননি।
অস্ট্রেলিয়া সরকার জাহাজে ওই কর্মীদের পরিবারগুলিকে খুঁজে বার করার কাজ শুরু করেছে। নিউ সাউথ ওয়েলসের পরিবেশ মন্ত্রী পেনি শেপ জানিয়েছেন 40 জন শিশু ওই দুর্ঘটনায় তাদের বাবা মাকে হারিয়েছে। জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ায় এই ঘটনায় আশা করা যায় সেই পরিবারগুলিকে চিহ্নিত করা যাবে। এই দুর্ঘটনাকে সিডনির সমুদ্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় দুর্ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন শেপ। এসএস নেমেসিসের উদ্ধার নিউ সাউথ ওয়েলসের ইতিহাসে নতুন অধ্যায় লিখবে। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।